না পাওয়া নিয়ে একটি কষ্টের গল্প। প্রাইভেট রিক্সায় করে কোচিং সেন্টারে যাতায়াত করতাম। তখন সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছি। রিক্সাওয়ালা প্রতিদিন যথাসময়ে আমাকে নিতে উপস্থিত হয়ে যেতেন। তিনি আমার মতন আরও বেশ কয়েকটি স্টুডেন্টের প্রাইভেট চালক ছিলেন। প্রত্যেকের টাইম ছিল ভিন্ন ভিন্ন। কয়েক মাস পর টাইমের গোলমাল শুরু হয়ে যায়। আমার আগে যাকে নিয়ে যেতেন তার ক্লাসের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বেঁধে যায় বিরাট গণ্ডগোল। একজনকে রেখে এসে আরেকটা টিপ দিতে গেলে প্রতিবার ক্লাসে লেট হয়ে যেত। আমাকে আগে দিয়ে আসলে তার লেট, তাকে আগে দিয়ে আসলে আমার লেট। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন দুজনকে একত্রে নিয়ে যাওয়া। কিন্তু সিদ্ধান্তটা ছিল অভিভাবকদের অনুমোদিত বিহীন বেআইনি সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তে অনুমোদিত দাতারা ছিলাম ভুক্তভোগী আমরা দুজন, আমি এবং বৃত্তি নামের মেয়েটি। এটাই একমাত্র সহজ সমাধান এবং কঠিন সিদ্ধান্ত ছিল। সে সময় অনেক ছেলে মেয়ে এক ভ্যানে একত্রে যাতায়াত সহজ চোখে দেখলেও শুধু দুজন ছেলে মেয়ে এক রিক্সায় যাওয়াটা কেউ সহজভাবে দেখতো না। আমরাও অনেক লজ্জা পেতাম, কিন্তু কেউ কাউকে বুঝতে দিতাম না। ক্লাস 5-এ পড়া মেয়েকেও এতটা পিচ্ছি ভাবার কারণ নেই। যে সময় বয়সী যার তার সাথে গা ঘেঁষে চলবে। টিভি সিরিয়ালগুলো কম বেশি সবাইকে তখন অকালে পাকিয়ে দিয়েছিল। বৃত্তি ছিল কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে। অভিভাবকের চোখে যেন না পড়ে তাই রিক্সাওয়ালা আমাকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে বৃত্তিকে বাসা থেকে নিয়ে আসতো। এরপর আমাকে তুলে একত্রে গন্তব্যপথে রওনা দিত। প্রথম কয়েকটা দিন ছিল ভয়ানক অস্বস্তিকর। দুজন রিক্সাওয়ালা দুই প্রান্তে হুডের সাথে লিফটে বসে থাকতাম। প্রথম দিকে ভুল করেও কেউ কারোর সাথে কথা বলিনি। আমি মনে মনে ভাবতাম আমি ছেলে মানুষ, তাই কেমন লজ্জা লজ্জা লাগছে। সে মেয়ে হয়ে আমার পাশে বসতে রাজি হলো কি করে? পরে বুঝতে পারলাম এসব কিছু রিক্সাওয়ালার চাপাবাজিতে সম্ভব হয়েছে। আমাকে মেয়ের থেকে এক ক্লাস কমিয়ে 4র্থ শ্রেণীর ছাত্র বানিয়ে দিয়েছিল। স্কুল ভিন্ন হওয়ায় ধরা খাওয়ার উপায় নেই। ছোট ভেবেই মেয়েও তেমন একটা সংকোচবোধ করেনি। আস্তে আস্তে কথা বলা শুরু হয় আমাদের। আমি তাকে আপনি করে সম্মান দিতাম, আর সে বলতো তুমি করে। মেজাজ তো গরম হয়ে যেত। সমানেও একটা মেয়ে সামনে ছোট সেজে থাকাটা অনেক কষ্টের ছিল। একদিন কী নিয়ে যেন হাসাহাসি করছিলাম, এমন সময় ভোট ভোট শব্দে বাইক এসে রিক্সার সামনে এসে দাঁড়ালো। রিক্সাওয়ালা দ্রুত নেমে সালাম দিলেন। বৃত্তি কাছুমাছু হয়ে বসে। বাইকওয়ালা অন্য কেউ না, বৃত্তির বাবা। অবাক হয়ে প্রশ্ন করলেন, এদিকে কই যান? মেয়ের কোচিং তো ওই দিকেই। আর রিক্সাওয়ালা ছেলেটা কে? রিক্সাওয়ালা মিনমিনিয়ে উত্তর দিচ্ছেন, স্যার এই পিচ্ছি পাশের এলাকায় থাকে, বাচ্চা ছেলে। এক টাইমে ক্লাস শুরু হয়, ভাবলাম একত্রে নিয়ে আসি। এই তো সামনেই ওর কোচিং সেন্টার, তাই ওরে এখানেই নামাই দিয়ে এরপর মামুনিকে দিয়ে আসি। একটু নমনীয় সুরে কানের কাছে গিয়ে বললেন, একই রোড তো, তাছাড়া বাচ্চা ফোলাই পান, তাই ভাবলাম একত্রে নিয়ে নেই। মুরব্বি দাঁড়িতে হাত বুলাইতে বুলাইতে আমাকে জিজ্ঞেস করলো, বাবা বাসা কোন দিকে তোমার? আমিও ভদ্রভাবে উত্তর দিয়ে দিলাম। মাথা নাড়িয়ে আবার প্রশ্ন করলেন, কোন ক্লাসে পড়ো? রিক্সাওয়ালা তড়িঘড়ি করে বলে উঠলেন, ক্লাস 3-তে পড়ে। দৈনিক প্রতিভা কোচিং সেন্টারে রাইখা আসি। মুরব্বি মাথা নাড়িয়া আপাদ মস্তকে দেখে নিলেন। বয়সে মেয়ে ছোট বলে তেমন কোনো মাথা ঘামালেন না। আচ্ছা যাও তোমরা, ক্লাসে দেরি হয়ে যাইতেছে। অনুমতি তো পেয়ে রিক্সাওয়ালা হাফ ছেড়ে বাঁচলেন। বাকি রাস্তাটুকু আমার মাথা ঘুরছে। তাই বলে আমি দেখতে ক্লাস 3 বাচ্চার মতন? কেউ মানতে হবে। বৃত্তি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। এই তুমি ক্লাস 3-তে পড়ো? আমি ডানে বামে না সূচক মাথা নাড়লাম। তাহলে মিথ্যে বললে কেন? আমি আঙুল ইশারা দিয়ে রিক্সাওয়ালাকে দেখালাম। মেয়েটার মাথায় জটলতা খোলা শুরু হয়েছে। মিথ্যার কারণগুলো বোঝা শুরু করছে। মুখ ঘুরিয়ে আবার প্রশ্ন করলো, তুমি প্রতিভা কোচিংয়ে পড়ো? উপর নিচ মাথা নাড়লাম। কিন্তু ওইখানে তো শুধু ক্লাস 5-এর কোচিং করায়। আমি আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। এই তুমি পড়ো কোন ক্লাসে? হাতের 5টা আঙুল বের করে উত্তর দিলাম, ক্লাস 5, আপনার সাথে। মেয়ে লাফ দিয়ে 2 ইঞ্চি সরে বসলো। পারলে রিক্সা থেকে পড়ে যায় অবস্থা। মেয়েটি সেদিন আর একটা কথাও বলেনি। আমি ভেবে নিয়েছিলাম যে মেয়ে আর যাবে না, অন্য রিক্সা ব্যবস্থা করে নেবে। কিন্তু পরের দিন যথারীতি
আমাকে উঠিয়ে নিতে রিক্সা নিয়ে এগিয়ে আসে। অনেক ভালো লাগছিল সেদিন। মোটেও খারাপ কোনো ভাবনা সে বয়সে ছিল না, তবে সেই অনুভূতিটা ছিল একদম অন্যরকম। পিওর বন্ধুত্ব যাকে বলে। অনেক মাস অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। সত্য জানার পর বন্ধুত্বের দূরত্ব একটুও বাড়েনি, শুধু বেড়েছিল দুজন বসার মাঝে কিঞ্চিত দূরত্ব। এভাবে বাকি মাসগুলো যাতায়াত করেছিলাম আমরা দুজন, গল্পগুজব, হাসাহাসি করে ভালোই যাচ্ছিল সময়গুলো। অনেক বিষয় নিয়ে গল্প হতো, তর্ক হতো, ঝগড়া হতো। শেষ যেদিন একসাথে গিয়েছিলাম সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল। শীতের আবহাওয়ায় বছরের শেষ বৃষ্টি শীত পুরোদমে নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বৃষ্টির প্রতি প্রতিটি মেয়ের কম বেশি দুর্বলতা থাকে, তাই বলে শীতকালীন বৃষ্টি দেখেও কেউ পাগল হতে পারে এটা জানা ছিল না। রিক্সাওয়ালাকে বুঝতে না দিয়ে মেয়েটা চুপি চুপি রিক্সা হুড খুলে দেয়। আমি বাধা দেওয়ার সুযোগই পেলাম না। ভয়ঙ্করী রূপ ধারণ করে ফিসফিসিয়ে থ্রেট মেরে বসে একদম চুপ বকাতো মতন বসে রইলাম। মুহূর্তেই বরফ পানিতে ভিজে একাকার। এটাই ছিল আমাদের দুজনের শেষ যাত্রা। পরীক্ষা চলে আসে, ক্লাস বন্ধ হয়ে যায়। অনেক মিস করতাম সেই সব মুহূর্তগুলো। আব্বু আমার কানের কাছে 24 ঘন্টা ঘ্যান ঘ্যান করতেন, যেভাবে হোক 5-এ তোকে বৃত্তি পেতেই হবে। আর অমনেই আমার চোখে বৃত্তির মুখটা ভেসে উঠত। এটা এক বিরাট সমস্যা। এভাবে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি প্রত্যেকটা বার বৃত্তি পাওয়া নিয়ে ঘ্যানঘ্যানা করতেন, আর প্রত্যেকটি বার বৃত্তির মুখটা ভাসিয়ে তুলতেন। শেষ পর্যন্ত আব্বুর বৃত্তি, আমার বৃত্তি, কোনো বৃত্তি আর পাওয়া হয়নি। তবে পঞ্চম শ্রেণীর আব্বুর বৃত্তিটা পাওয়ার জন্য অনেক আশাবাদী ছিলাম। অনেক ভালো প্রিপারেশন ছিল, কিন্তু পরীক্ষা হলে গিয়ে যা শিখেছি ভয়ে সব ভুলে গিয়েছিলাম। এর বিশেষ কারণ ছিল, পরীক্ষার দিন হলে যে মহান ব্যক্তি পরিদর্শনে এসেছিলেন সেই ব্যক্তিটি অন্য কেউ নন, তিনি ছিলেন বৃত্তির বাবা। তার মুখ দেখে ভয়ে সব ভুলে গিয়েছি। ভেবেছিলাম আমাকে এই কয় মাসে ভুলে গিয়েছে, কিন্তু তিনি একটুও ভোলেননি। একটু পর পর ঘুরে ঘুরে আমার সামনে এসে প্রশ্ন করছে, বাবা পরীক্ষা কেমন চলছে? সেই আতঙ্ক 12 বছর পর আমি আজও ভুলিনি। এই কয় বছর অনেক খুঁজেছি, তাদের কাউকে খুঁজে পাইনি। সেই এলাকায় গেলে মাঝে মধ্যেই মনে হতো আজ হয়তো বৃত্তির সাথে দেখা হবে, কিন্তু কখনোই দেখা পাইনি। কয়েক বছর পর একবার সেই রিক্সাওয়ালা দেখা পেয়েছি। শুনেছি বৃত্তিরা বাসা পরিবর্তন করেছে। এর বেশ কিছু তথ্য পাইনি। আমার যতটুকু ধারণা, মেয়েটা ক্লাস 6 থেকে বর্গা নিয়েছিল, তাই আর পথে ঘাটে দেখলেও চিনতে পারিনি। আর এখন তো অনেক বড় হয়ে গিয়েছে, দেখলেও চেনার উপায় নেই। মাঝে মধ্যে উৎসুক মনো প্রশ্ন করে বসে, মেয়েটা দেখতে কেমন হয়েছে, কোথায় ভর্তি হয়েছে, আমাকে মনে আছে? অন্য বিশেষ কিছু না, শুধু বন্ধুত্বের টানে খুঁজে বেড়াতাম। দীর্ঘদিন পর আজ সেই মহাসুযোগ এসেছিল। বন্ধুর বিয়েতে এসে বৃত্তির বাবার দেখা পেয়ে যাই। বয়স যতই বাড়ুক, বড়দের চেহারাটা খুব একটা পরিবর্তন আসে না। বৃত্তির বাবার মতন ভয়ঙ্কর মানুষের মুখটা চিনে নিতে আমার একটু ভুল হয়নি। যেহেতু আঙ্কেল আন্টি উপস্থিতি, সেহেতু বৃত্তিকে আশেপাশে খুঁজে পাওয়া যাবেই। বৃত্তি কি বর্গা পড়ে এসেছে? আসলে আসুক, তবুও তো তার অস্তিত্বের দেখাটুকু তো পাবো। তাকে অন্য হয়ে খুঁজে বেড়ালাম। চট করে মাথায় চলে আসলো, যেহেতু বিয়েতে এসেছি তাহলে অবশ্যই তিনি বন্ধু অথবা ভাবিদের আত্মীয় অথবা পরিচিত, যে কোনো একভাবে আজ বের করতেই হবে। ছুটে যাই বন্ধুর কাছে, কানের কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করি, দাড়িওয়ালা, ওই লোকটা কে রে? তোদের পরিচিত? উত্তরে আসলো, উনি তো আমার হবু শ্বশুর আব্বা। আমি ঢোক গিলে থ মেরে বসে রইলাম। দোস্ত, আমাদের ভাবির নামটা যেন কি বলেছিলি? উত্তরে আসলো, সানজিদা। আর কোনো নাম নেই? বাসায় বৃত্তি নামে ডাকে। আমি শুনে ধীরে ধীরে মেয়ের দিকে এক ঝলক তাকালাম। বৃত্তি নববধূ সাজে পাশে বসে। এই সেই বৃত্তি? না, এভাবে আটা ময়দা দেখে আমার পোষাবে না। দ্রুত বন্ধুর ফেসবুকের আইডিতে ঢুকে যাই। হাত কাঁপছিল, ঠিক মতন পাসওয়ার্ডও বসাতে পারছিলাম না। সেদিন বন্ধুর মোবাইলে এক ঝলক ছবি দেখেছিলাম বটে, কিন্তু সেই দেখা আর আজকের দেখার মাঝে বিশাল পার্থক্য। বৃত্তির আইডি খুঁজে একটি একটি করে ছবিগুলো দেখতে থাকি। মেয়েটা পরিবর্তন শুধু শারীরিকভাবে হয়েছে, চেহারাটা ঠিক যেন আগেরই বৃত্তি রয়ে গিয়েছে।
বৃত্তিকে খুঁজে পাওয়া অনুভূতিটা কারোর কাছে প্রকাশ করতে পারছিলাম না। আচ্ছা, আমার কি বৃত্তিকে পরিচয়টা দিয়ে দেওয়া উচিত? অবশ্যই দিতে পারি। আমরা তো অন্য কেউ ছিলাম না যে এত লুকোচুরি করতে হবে, বন্ধুই তো ছিলাম। অত শত না ভেবে চট করে নববধূর পাশে ছবি তুলতে বসে পড়লাম। এক ফাঁকে পরিচয় দেওয়া শুরু করি। মেয়েটাও নববধূর মতন মিনমিনিয়ে নিচু স্বরে উত্তর দিয়ে যাচ্ছিল, আমি সিয়ামের ক্লোজ ফ্রেন্ড রাহাত। ও হ্যাঁ, সিয়াম বলেছিল আপনার কথা, চিনতে পেরেছি। কিন্তু আপনাকে যে আরেকটা পরিচয় দেওয়া ছিল কি? আমি, কিন্তু আপনার পরিচয় কেউ একজন, মানে বুঝতে পারলাম না। প্রাইভেট রিক্সার কথা মনে আছে? সেই ক্লাস 5-এ? বাকিটুকু আর বলার প্রয়োজন হয়নি। বৃত্তি ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। আশেপাশে ক্যামেরা উপস্থিতি টের পেয়ে দ্রুত চোখ ফিরিয়ে নেয়। অনেক কিছু বলতে গিয়েও বলতে পারছিল না, কথাটা আটকে আসছে তার। ছবি তোলা শেষ, আমার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, অনেক খুঁজেছিলাম তোমাকে, অনেক। আমিও অনেক খুঁজেছি। এই যে দেখেন না, আপনাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আজ বের করেই ফেললাম। বৃত্তি শুকনো হাসি হেসে রোবটের মতন আবারও ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। এদিকে বিয়ে পড়াতে মুরব্বীরা চলে এসেছে। স্টেজে ফ্রেন্ডরা যারা ছিলাম নেমে চলে আসি। দূর থেকে তাকিয়ে থেকে বৃত্তি বিয়ে দেখি। বৃত্তি অনেকবার আমার দিকে তাকিয়েছিল, অনেকবার। বৃত্তির রিয়াকশানটা এমন হবে বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম সে তো ভুলেই গিয়েছে। বুঝলে আজ অন্তত পরিচয়টা দিতাম না। বৃত্তির এই মুহূর্তে কেমন লাগছে জানি না, কিন্তু আমার দম বন্ধ হয়ে আসছে। কেন খারাপ লাগছে জানি না, জানার ইচ্ছাও নেই। বৃত্তির সেই একটা লাইন বারবার কানে বেজেও যাচ্ছে, অনেক খুঁজেছিলাম তোমাকে। খুব সাধারণ একটা লাইন হলেও এই লাইনের পেছনে থাকা হাজারটা লাইন আমি তার চোখে ভেসে উঠতে দেখেছি। শুধু পড়ে নেওয়ার সময়টা আর হয়ে ওঠেনি। শেষ মুহূর্তে অনেক আফসোস হচ্ছিল যখন মনে পড়লো বিয়েটা অ্যারেঞ্জ হচ্ছে। আচ্ছা, এমন কি হতে পারতো না সিআরএমের জায়গায় আজ আমি বসে? বিমানান কিছু তো ছিল না, তবে কেন ভাগ্য মিলল না? আমি কখনই বৃত্তিকে নিয়ে বিয়ের উদ্ভব স্বপ্ন দেখিনি, কিন্তু আজ বন্ধুকে পাশে বসতে দেখি অসহ্য লাগছিল। সবার মোনাজাত ধরা দেখে বুঝে নিলাম বিয়ে পড়া শেষ। নিজের মাথায় টুইটা থাপ্পড় মেরে নিজেকে বলতে লাগলাম, ছি রাহাত, কী সব ভাবছিস? বান্ধবী মানেই বউ বউ স্বপ্ন দেখা লাগবে নাকি? তুই এত লুচ্ছ হইলি কবে রে? নিশ্চয়ই তুই সকালে কিছু খাসনি, ক্ষুধায় এমন উল্টাপাল্টা লাগছে তোর। যা খেয়ে নে। সত্যি আবিষ্কার করলাম অনেক ক্ষুধা লেগেছে আমার। নিজের মনকে শক্ত করে নিলাম। কিছুই হয়নি আমার। সেই 12 বছর আগে সামান্য কয়েক মাসের পরিচয়। দেখ, মাথা থেকে সব ঝেড়ে টেবিলে খেতে বসলাম। প্রচুর খেতে হবে আমাকে, প্রচুর। প্লেট উঁচু করে পোলাও নিয়েছি। অর্ডার কেটে 2টা রোস্ট নিয়েছি। 2 ফ্রেন্ডের বিয়েতে 2টা রোস্ট নেওয়া মোটেই দোষের কিছু না। আজ ডবল খাবো আমি। খেয়েছিও বটে, কিন্তু খুব বেশিক্ষণ ধরে রাখতে পারিনি। খাওয়া শেষ হতেই ওয়াশরুমে বেসিনের উপরে ফেলে দিয়ে সব। সেখানে আয়নার সামনে খুঁজে পাই ভাগ্যের কাছে হেরে যাওয়া এক পাগলের প্রতিচ্ছবি। এভাবেই সেখান থাকা আর সম্ভব হচ্ছিল না। কোনো মতে দ্রুত বাসায় ফিরে আসি। বাসায় ফিরতেই অদ্ভুত এক দৃশ্য দেখতে পাই। সবার মুখে আনন্দের হাসি। কি হয়েছে জানতে চাইলে আব্বু রুমে যেতে বলে। আব্বু খুশি মনে আমার দিকে এগিয়ে এসে বলেন, অভিনন্দন মাই বয়, এতদিনে তুই একটা কাজের কাজ করেছিস। একটু আগে অ্যাসেঞ্জি থেকে কল এসেছিল। তুই যে অস্ট্রেলিয়ার পড়ার জন্য অ্যাপ্লাই করেছিলিস, সেখানকার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে আজ ইমেল এসেছে, তুই নাকি 50% বৃত্তি পেয়েছিস। আমি মুচকি হেসে উত্তর দিলাম, 100% পেলে আরও ভালো হতো।